করোনায় দেশে আরো ৫৫ জনের মৃত্যু, বিশ্বে প্রাণহানি ছাড়ালো ৫,৪০,০০০। যুক্তরাষ্ট্রে একদিনের রেকর্ড অর্ধলক্ষ আক্রান্ত। বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চ ডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ। টার্মিনালের আশপাশ থেকে খেয়াঘাট সরানো সহ ২০ দফা সুপারিশ। এবং আবারও রক্তাক্ত পাহাড়, বান্দরবানে দুদল সন্ত্রাসীর গোলাগুলিতে প্রাণ গেল ৬ জনের। টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত ২ মাদক কারবারি। সবাইকে স্বাগত। বেলা ৩টার এশিয়া নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাচ্ছি পুরো খবরে। শুরুতেই করোনা পরিস্থিতির খবর। দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম যে দেশে করোনায় একদিনে ৫৫ জনের মৃত্যু হয়েছে, আর এই নিয়ে কিন্তু মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২,১৫১ জন। দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩,০২৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এর ফলে দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ১,৬৮,৬৪৫ জন। এছাড়া গত একদিনে সুস্থ হয়েছেন আরও ১,৯৫৩ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ৭৮,১০২ জন। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ১৩,১৭৩টি। এবার দেশের বাইরের করোনা পরিস্থিতির খবর। বিশ্বে ২৪ ঘন্টায় আরও ৪,০০০ প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। সব মিলিয়ে এখন মোট মৃত্যু ছাড়িয়েছে ৫,৪০,০০০। এছাড়া আক্রান্ত হয়েছে ১,১৭,৫০,০০০ মানুষ, আর একদিনে নতুন সংক্রমিত ২.৫ লাখ। ৩৫০ মৃত্যুতে গতকাল যুক্তরাষ্ট্রে প্রাণহানি ১,৩৩,০০০ ছুঁই। নতুন ৫০,০০০ সংক্রমণে আক্রান্ত ৩০ লাখেরও বেশি। এদিন সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল, মারা গেছে অন্তত ৭০০ জন। সব মিলে দেশটিতে মোট মৃত্যু ৬৫,০০০-এরও বেশি, আর আক্রান্ত ১৬ লাখ। এদিকে প্রায় ৫০০ প্রাণহানির পর ভারতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২০,০০০-এ, সংক্রমিত ৭ লাখ। এখন পর্যন্ত ৩১,০০০-এর মতো মৃত্যু হয়েছে মেক্সিকোতে, আর আক্রান্ত ২,৫৬,০০০। লাতিন ও মধ্য আমেরিকায় মৃত্যু ক্রমশ বাড়লেও ইউরোপের দেশগুলোতে প্রাণহানি নেমে এসেছে শূন্যের কাছাকাছি। যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চ ডুবির ঘটনায় ২টি তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এবং ২০ দফা সুপারিশ রয়েছে বলে জানিয়েছেন নৌ সচিব মেজবাউদ্দিন চৌধুরী। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জানান যে সুপারিশে বলা আছে সদরঘাটের ৩ কিলোমিটারের মধ্যে রাখা যাবে না কোনো অলস লঞ্চ, সদরঘাট টার্মিনালের আশেপাশে রাখা যাবে না খেয়াঘাট। নৌ দুর্ঘটনা গবেষণার বিষয়ে একটি গবেষণা প্রতিষ্ঠা করা যেতে পারে বলেও তদন্ত কমিটির সুপারিশে বলা হয়। এদিকে নৌ প্রতিমন্ত্রী বলেছেন মর্নিং বার্ড লঞ্চ ডুবির কারণ জানা গেছে। উপনির্বাচনে মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে ঢাকা ৫ তথা যাত্রাবাড়ী ডেমরা এলাকার সমস্যা সমাধানে কাজ করবেন, এমনটি জানিয়েছেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। উপনির্বাচনকে সামনে রেখে এক উঠান বৈঠকে কথা জানান তিনি। বিস্তারিত দেখুন হাবিবুর রহমান পলাশের রিপোর্টে। ঢাকা ৫ আসনের উপনির্বাচন সামনে রেখে এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপির সমর্থনে এই উঠান বৈঠক। শনি আখড়ার নিউ ক্যাসেল ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, ব্যবসায়ী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ব্যবসায়িক জগতের কিংবদন্তি হিসেবে বৈঠকে মানুষের ভোগান্তির কথা তুলে ধরেন অনেকে। কয়েকদিন যাবৎ পানি পাচ্ছি না এই অত্র এলাকায়। আমাদের শিক্ষকদের দুরবস্থা, আমাদের শিক্ষার্থীদের দুরবস্থা। এই দুরবস্থাগুলি কাটানোর জন্য, বিশেষ করে আমি একজন স্কুলের প্রতিনিধি হিসেবে বলবো, এই দুরবস্থাগুলি কাটিয়ে আসার জন্য আমি মনে করি ভালো একজন প্রার্থী ইন ফিউচারে দরকার। অবহেলিত এলাকা, বঞ্চিত এলাকা, এই এলাকায় সেই পানির সমস্যাটা কিন্তু এখনো রয়ে গেছে। বিশুদ্ধ পানির অভাব এবং জলাবদ্ধতা, একটু বৃষ্টি হলেই হাঁটুর উপরে পানি। এলাকার সমস্যা সমাধানে আসন্ন উপনির্বাচনে আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে মনোনয়ন দিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান বক্তারা। আমার জোর দাবি থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমি একজন মুক্তিযোদ্ধার হিসাবে আমি আবেদন করব যে একটা মুক্তিযোদ্ধারকে সম্মান দিয়ে আমাদের ঢাকা ৫-এর ভিতরে একটি নির্বাচনের জন্য ওনাকে নমিনেশন দেওয়া হোক। সব মানুষই চাইতেছে হারুনুর রশিদ সিআইপি ভাই যে আমরা ওনাকে চাই, তো ওনাকে চাই। ওনারা আসলে আমাদের এলাকাটা ভালো হবে, সুন্দর হবে। গরিবের বন্ধু হয়ে থাকতে চায়, আপনাকে জনগণের পিছনে
থাকতে চায়, আপনার জনগণের খেদমত করতে চায়। আপনার জন্য দোয়া করবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন থাকবে, জনগণের প্রতিনিধি হিসেবে আমরা হারুন স্যারকে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, যদি উনি আমাদের এই খুশি আর এই দাবিকে যদি দেয়, আমরা ওনাকে একটা এমপি হিসাবে আমরা পুরস্কার দিব ইনশাল্লাহ। হারুন ভাই যদি আমাদের মাঝে আসে, তাহলে আমাদের এলাকায় যে সমস্যাগুলো আছে, আমরা একটু বৃষ্টি হলে তারা রাস্তাঘাট অবস্থা খারাপ হয়ে যায়, মানে এখানে স্কুল কলেজ ভালো মতন নাই, চলাফেরা করতে পারে না, ওইগুলো উন্নয়ন হবে। আমরা চাই স্যার এই এলাকায় আমাদের সেবা, আমাদেরকে মানে সব সুযোগ সুবিধা যাতে দিতে পারেন, সেই পর্যায়ে যেন স্যার চলে যায়। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, ওনার মতন একজন যোগ্য মানুষকে নির্বাচিত নমিনেশনে দিয়ে বাধিত করুক। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, এশিয়ান টেক্সটাইলের কর্ণধার জনাব হারুন রশিদ সিআইপিকে আপনি আমাদের ঢাকাবাসীর কাছে উপহার দেন। আমরা বিপুল বুড়ে আপনার এই প্রার্থীকে বিজয় উপহার দিব। মাননীয় প্রধানমন্ত্রীকে এই জন্যই অত্যন্ত বিনয়ের সহিত বলবো, আপনি হারুন রশিদ সাহেবকে পাশে রাখেন। বাংলাদেশে যে কয়েকজন মানুষ পাবেন, ব্যবসায়ী পাবেন, সামর্থ্যবান বিত্তবান পাবেন, হারুন রশিদ সিআইপি সাহেব তাদের মধ্যে অন্যতম। নানা সংগ্রামের মধ্য দিয়ে বাঙালির মুক্তির সোপান স্বাধীনতা এনে দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মধ্য দিয়ে মানুষের ভাগ্য বদলে কাজ করছেন বলে জানান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টায় মানে প্রধানমন্ত্রী দেশের জন্য কাজ করতেছে। শুধু করোনা নিয়ে নয়, সারা বাংলাদেশে আনা আছে কানাচে যত দুঃখী মানুষ আছে সকলের সেই খবর রাখতেছে এবং সাহায্য দিতেছে এবং সব কিছু করতেছে। বাংলাদেশে যারা আছেন, বিদেশে যারা আছেন, সবাই দেখতেছেন মাননীয় প্রধানমন্ত্রী কি কাজ করতেছে। এমন কাজের যে তার ধারা, সেই ধারা অব্যাহত থাকবে। আমরা তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা সকলে তার জন্য আমরা দোয়া করব। অতীতের মতো আগামীতেও যাত্রাবাড়ি ডেমরার মানুষের জন্য কাজ করার প্রত্যয় জানান এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে নমিনেশন দেয়, আল্লাহর কাছে আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দোয়া চাবেন, আল্লাহর কাছে দোয়া চাবেন, আল্লাহ আমি যেন আপনাদের এই কাছে খেজমতে আসতে পারি। হাবিবুর রহমান পলাশ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে 6 জন নিহত হয়েছে। গুলিবিদ্ধ আরও 3 জনকে ভর্তি করা হয়েছে বান্দরবান সদর হাসপাতালে। সকালের দিকে এই ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান যে ভোরে সদর উপজেলার বাগমারায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এর মূল গ্রুপের সাথে সংস্কারপন্থী গ্রুপের গোলাগুলি হয়। এতে রতন তঞ্চঙ্গা, প্রজিত চাকমা, ডেভিড, মিলন চাকমা, জয় ত্রিপুরা, দীপেন ত্রিপুরা মারা যান। জেলা পুলিশ সুপার জেরিন আক্তার জানান, ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে 2 মাদক কারবারি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে গুলি, অস্ত্র এবং ইয়াবা। নিহতরা হলেন হিলা ইউনিয়নের মৌলভীবাজার গ্রামের মৃত সুলতান আহমদের পুত্র সাদ্দাম হোসেন, হোয়াইকং পশ্চিম মহেশখালিয়াপাড়া গ্রামের আলী আহমদের পুত্র আব্দুল জলিল। এই ঘটনায় এসআই মশিউর রহমান সহ 3 পুলিশ আহত হয়েছেন। পুলিশ জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পশ্চিম মহেশখালিয়াপাড়ার 9 নং ওয়ার্ডের কম্বোনিয়া গ্রামে ইয়াবা বিরোধী অভিযান পরিচালনা করে। এই সময় মাদক কারবারিতে জড়িত অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের সাথে বন্দুকযুদ্ধের এই ঘটনাটি ঘটে। দর্শক, বেলা 3টার এশিয়া নিউজের সময় হলো একটা বিরতি। ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ। আপনারা দেখছেন বেলা 3টার এশিয়া নিউজ, আর আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। দর্শক, আপনারা এরই মধ্যে জেনেছেন যে দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে মৃত্যুর কাছে হার মানলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। গতকাল সন্ধ্যা 6:55 64 বছর বয়সে নিজের শহর রাজশাহীতে শেষ হলো তার জীবনের গল্প। পৃথিবী ছেড়ে
বিদায় নিয়েছেন তিনি। প্রখ্যাত এই কণ্ঠশিল্পীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার এক শোক বার্তায় বলেছেন যে এন্ড্রু কিশোর তার গানের মাধ্যমে মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন। আরও জানাচ্ছেন সহকর্মী ইমরান হোসেন। রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আয়রে ডাক দিয়াছেন দয়াল আমারে। দয়ালের ডাকে সাড়া দিয়ে পৃথিবীর সব মায়া ছিন্ন করে চলে গেলেন সবার প্রিয় কণ্ঠশিল্পী আমাদের এন্ড্রু কিশোর। আমার সারা দেহ খেয়ে গো মাটি, ও এই চোখ দুটো মাটি খেয়েও না। অমায়িক এই গানের ভোমরার জন্ম রাজশাহীতে, সেখানে কেটেছে শৈশব। কণ্ঠের এই জাদুর পাঠ নিয়েছেন রাজশাহীর আব্দুল আজিজ বাচ্চুর কাছে। পরে গানের জলে আলম খানের সুরে মেল ট্রেন চলচ্চিত্রে অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ গানের মধ্য দিয়ে এন্ড্রু কিশোরের চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু হয়। এরপর গানকে ঘিরেই অন্তহীন ছুটে চলা কিশোরের। মন যেখানে হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। প্রায় 1 বছর ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন প্রিয় কণ্ঠশিল্পী। 9 মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে 11 জুন দেশে ফেরেন তিনি। এরপর রাজশাহীতে বোন ও দুলাভাই দুজনেই চিকিৎসক হওয়ায় তাদের তত্ত্বাবধানেই ছিলেন এন্ড্রু কিশোর। জীবনের গল্প আছে বাকি অল্প। সঙ্গীত জীবনের দীর্ঘ ক্যারিয়ারে 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। এই প্লেব্যাক সম্রাটকে জানায় এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা। দর্শক, এবার সারা বাংলার খবরে চলে যাব। কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে আপনারা জানেন যে গরুর হাট বসতে শুরু করেছে এবং সেখানে কিন্তু স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে এই বিষয়ে আমরা জানতে চাইব। আমাদের সহকর্মী আছেন সিরাজগঞ্জে জিন্না ফারুক। ফারুক, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ফারুক, যেমনটি বলছিলাম যে সামনে কোরবানি ঈদ, পশুর হাট বসতে শুরু করেছে, তো সিরাজগঞ্জে এই মুহূর্তে কেমন দেখছেন পশুর হাট, স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে? ফারুক, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ফারুক, আপনার কাছে জানতে চাইবো যে সিরাজগঞ্জে কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে? আর আজ আপনি জানেন যে সরকারি যে বিধিনিষেধ রয়েছে, বিধিনিষেধ মান্য করে কিন্তু এই পশুর হাটে কিন্তু কেনা বেচা হওয়ার কথা। আমি এই মুহূর্তে সিরাজগঞ্জে চান্দাইকোনা যে পশুর হাট রয়েছে, আপনি জানেন যে এই হাটটি কিন্তু ঢাকা বগুড়া মহাসড়কের পাশে অবস্থিত। তো আমি এই মুহূর্তে কথা বলতে চাই এই হাটের যিনি সভাপতি রয়েছেন। আমরা দেখছি এই হাটে কিন্তু অনেকেই স্বাস্থ্যবিধি মেনে, সরকার যে নির্দেশনা আছে সেই নির্দেশনা মেনে কিন্তু আসলে অনেকেই চলাফেরা করছেন না এবং কেনাকাটা করছেন না। অনেকের মুখে মাস্ক নেই, অনেকের মুখে মাস্ক আছে। তো এখানে কিন্তু করোনা সংক্রমিত ঝুঁকি, সেই ঝুঁকিটা কিন্তু রয়েই যায়। তো আমি একটু কথা বলতে চাই এই হাটের যে সভাপতি আছেন, এই সভাপতির কাছে যে আপনি এই হাটটা কিভাবে পরিচালনা করছেন। ব্যাপার হচ্ছে যে আমাদের হাটটা সরকারের বিধি মোতাবেক চলার চেষ্টা করি এবং মোটামুটি সবারই মাস্ক আছে এবং কিছু কিছু লোকের নাইও। এটা সরকারের আমরা সাহায্য নিচ্ছি যে পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে এটাকে সাহায্য করে। আমাদের মাস্ক যাতে পরে এই ব্যবস্থা করা লাগবে। মাইক আছে, আমাদের ভলেন্টিয়ার আছে, মাইকে বারবার বলা হয়েছে মাস্কের ব্যবস্থা, কিন্তু পাবলিক তো এলে কিছু মানে না। পাবলিক না মানার জন্য আমরা বাধ্য হবো প্রশাসনের সাহায্য নিয়ে এটাকে জরিমানা করার জন্য কিছু। এইভাবে আমরা জানিয়ে দিচ্ছি। মাইক আছে আমাদের, তারপরে হেড স্যানিটাইজার আছে এখানে, তারপরে ধরেন আমাদের ভলেন্টিয়ার্স আছে। এইভাবে আমরা হাট চালাই, যথাযথ চেষ্টা করছি আমরা চালার জন্য। আপনি শুনছিলেন যে হাট কমিটির যিনি সভাপতি পরিচালনা কমিটি বলছিলেন যে স্বাস্থ্যবিধি মেনে এই হাটকে পৌঁছানোর চেষ্টা করছেন। তাহলে এখানকার যারা সচেতন মানুষ আছে তাদের সাথে কথা বলে জেনেছে যে একদিকে মহাসড়কের পাশে এখানে কিন্তু যানজট লেগে যাচ্ছে। আমরা দেখছি পুলিশ কিন্তু এই রাস্তা পরিষ্কার রাখার জন্য এবং যানজট যেন না থাকে সেভাবে কাজ করছে এবং এই হাটে সমস্ত ক্রেতা বিক্রেতাকে আসলে যারা পশু কিনতে আসছে তাদেরকে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। নইলে কিন্তু স্বাস্থ্যবিধি না মানলে কিন্তু করোনার যে ঝুঁকি, যে সংক্রমণ বিস্তৃতি, সেটা কিন্তু রয়ে যাবে। তো সিরাজগঞ্জ থেকে এই ছিল পশুর হাটের সর্বশেষ অবস্থা। রাজ। জি ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী ফারুক। তিনি জানাচ্ছিলেন যে সেখানকার কোরবানির পশুর হাটে কতটুকু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। দর্শক, আর এর সাথে শেষ করবো এশিয়া নিউজ। তবে যাবার আগে শিরোনামগুলো দেখে নেব আরও একবার।
করোনায় দেশে আরো 55 জনের মৃত্যু, বিশ্বে প্রাণহানি ছাড়ালো 5,40,000। যুক্তরাষ্ট্রে একদিনের রেকর্ড অর্ধলক্ষ আক্রান্ত। বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চ ডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ, টার্মিনালের আশপাশ থেকে খেয়াঘাট সরানো সহ 20 দফা সুপারিশ। এবং আবারও রক্তাক্ত পাহাড়, বান্দরবানে দুদল সন্ত্রাসীর গোলাগুলিতে প্রাণ গেল 6 জনের। টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত 2 মাদক কারবারি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরের সংবাদ বিকেল 5টায় দেশ সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।